এ যেন এক প্রাসাদবন্দী রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প। টানা ১.৫ বছরের সেই বন্দিদশা আর নেই। আর সেই স্বস্তিতেই রুদ্ধকালের ঘটনাপঞ্জি প্রাণ খুলে তুলে ধরলেন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন। গত শুক্রবার রাতে বঙ্গভবনের রাষ্ট্রপতির কার্যালয়ে তার একান্ত সাক্ষাৎকারটি নিয়েছেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী ও বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদিন। হায়দার আলী: আসসালামু আলাইকুম। কেমন আছেন মহামান্য? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন: সপ্তাহখানেক ধরে ভালো আছি বেশ। হায়দার আলী: তার আগে ভালো ছিলেন না? রাষ্ট্রপতির মুখে রহস্যের হাসি। হায়দার আলী: অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর বঙ্গভবনে আপনার কেমন কেটেছে? রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরব থেকে তারপর একটা দীর্ঘ শ্বাস নিয়ে: ওই ১.৫ বছর আমি কোনো আলোচনায় নেই, অথচ আমাকে নিয়ে চলে নানা চক্রান্ত। কালের কণ্ঠ: একটু যদি বিস্তারিত বলেন। রাষ্ট্রপতি: দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। এটুকু বলে মহামান্য নীরব। কালের কণ্ঠ: সেসব কি সফল হয়েছে? রাষ্ট্রপতি: আমি দৃঢ় চিত্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম, যে কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। ফলে ১.৫ বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো তা বলা যাবে না। আমার উপর দিয়ে যে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা আমি জানি না। কালের কণ্ঠ: আপনার পদত্যাগ দাবিতে বিক্ষোভ হতে দেখেছি। বঙ্গভবন অভিমুখে মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে। সেই পরিস্থিতিতে বঙ্গভবনের ভেতরের পরিবেশ কেমন ছিল? আপনার ভাবনা কি ছিল? রাষ্ট্রপতি: আমাকে কতভাবে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। কোনো পরিস্থিতিতেই আমি ভেঙে পড়িনি। আমি বলেছি আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে। রক্ত ঝরে ঝরুক, আরেক ইতিহাসে আমি যোগ হব। কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। আমি এই সিদ্ধান্তেই অবিচল ছিলাম। আল্লাহর ইচ্ছা আর আমার দৃঢ়তা। টেক্সট। কালের কণ্ঠ: কে বা কাদের নেতৃত্বে ওই আন্দোলন হয়েছিল? কেনই বা আপনার প্রতি এত আক্রোশ ছিল তাদের? রাষ্ট্রপতি: ২২ অক্টোবর ২০২৪ বঙ্গভবন ঘেরাও হল। অমুকের দল তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি রাতারাতি সৃষ্টি। এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল? এখানে যখন ঘেরাও করল, সেনাবাহিনীর ৯ম ডিভিশন থেকে ফোর্স এসে ৩ স্তরে নিরাপত্তা দিল। তারপর ওই যে মেয়েটা লাফ দিয়ে কাঁটাতারের বেড়ার উপরে উঠে ঝাঁপ দেয়, কি আশ্চর্যের ব্যাপার! এগুলো ভাড়াটিয়া। তারপর যখন সাউন্ড গ্রেনেড মারা হলো, লাফ দিয়ে পড়ল। পড়ার পর সে পড়েই থাকবে, ছবি তোলা হবে। সে ডাকছে ক্যামেরাম্যানকে যে ছবি তোলো, ছবি তোলো। মানে এটা দিয়ে সে ব্ল্যাকমেইল করবে। তারপর তাকে মহিলা পুলিশ দিয়ে আর মহিলা আর্মি দিয়ে টেনে হিচড়ে তুলে আর্মির জিপে করে নিয়ে যায়। ওই রাতটা আমার জন্য ছিল বিভীষিকাময়। এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভার দিয়ে ওই পেছনে ওদিকে খালি ঠেলাগাড়ি, ভ্যান, কাভার্ড ভ্যান দিয়ে চারদিকে ছিন্নমূল লোকজন আসে। গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল। আমরা তো ঘরেই ছিলাম। আমাদের তো আর কিছু নেই। এখান থেকে তো আমি পালাবো না, তাই না? সেই অবস্থা যদি হতো তখন একটা কথা ছিল। ৩ স্তরের নিরাপত্তা দিয়ে কাভার করা হয়েছে। সেনাবাহিনী খুব দৃঢ়তার সঙ্গে আবার এপিসি দিয়ে ঠেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। রাত ১২টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ফোন করল। এরকম একটা খবর পাওয়া গেছে, ওরা আমাদের লোক না। আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। এগুলো সব আমরা ডিসপার্স করার চেষ্টা করছি। তারপর দেখি, হ্যাঁ, কিছু স্থানীয় লোক এসে ওদের নিয়ে যায়, কিন্তু কিছু লোক আবার থেকে যায়। তাদের সরাতে রাত ২টো বেজেছে। রাত ২টো-৩টে পর্যন্ত আমরা তো জেগে আছি, কিন্তু বিভিন্ন জায়গায় তারা মিটিং করছে। রাষ্ট্রপতির অপসারণ চাই, রাষ্ট্রপতির অপসারণ চাই। রাজু ভাস্কর্যের ওখানে, তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট গ্রুপ করে তারা এটা চায়। কালের কণ্ঠ: সেই দুঃসময়ে কাউকে পাশে পেয়েছিলেন? আমি নির্দ্বিধায় বলতে পারি, ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল। কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। কালের কণ্ঠ:
অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে রাষ্ট্রপতি অপসারণের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল আর কারা এর ইন্ধন জুগিয়েছিল বলে মনে করেন? মূলত গণ অভ্যুত্থানের কিছু নেতার চাপে আমাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে। এমনকি অন্তর্বর্তী সরকারও একটি সিদ্ধান্তে এসেছিল, সেটা হল যদি রাজনৈতিক দলগুলো চায় আমি অপসারিত হই তাহলেই শুধু আমি অপসারিত হতে পারি, নচেত নয়। পরে দেখা গেল যে এই ইস্যুতে দুটো গ্রুপ হয়ে গেল। গ্রুপে গ্রুপে মিটিং হল, আলোচনা হল, তারা বিভিন্ন দল ও জোটের কাছে গেল। তখন এরকম একটা অবস্থা ছিল যে কোনো মুহূর্তে মেজরিটি হয়ে গেলেই আমি অপসারিত হয়ে যাব বা আমার মনস্তাত্ত্বিক দিক ভেঙে যাবে। তখন তারা আমাকে অনুরোধ করবে পদত্যাগের জন্য। কিন্তু বিএনপি থেকে উচ্চপদে আসীন নেতা আমাকে আশ্বস্ত করে বলেছিলেন যে আপনার প্রতি আমাদের সমর্থন আছে, আমরা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই, কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে আমরা নই। আমি বলবো যে বিএনপি ও তার জোট সঙ্গীরা একটা গ্রুপ হয়ে যায়, আর আরেকটা গ্রুপ হয়ে যায়, তাদের আপনারা সবাই চেনেন, তবে তারা শেষ পর্যন্ত সফল হয়নি। উদ্যোগটা ব্যর্থ হল বিএনপি ও তার জোটের কারণে। একটা বৃহত্তর রাজনৈতিক দল যে স্ট্যান্ডটা নিয়েছে সেটাকে সরকার তখন সমর্থন করতে বাধ্য হল। ওটা সবচেয়ে বড় মুভ ছিল আমাকে অপসারণ করার। মানে তারা এত বেশি চ্যালেঞ্জিং ভাবনার মধ্যে ছিল যে একটা হেস্তনেস্ত করেই ছাড়বে, যার ফলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা, কথা বলা এসব সযত্নে তারা করেছে। এই আলাপটাকে তারা ইতিবাচক দিকে নিয়ে যেতে পারবে সেই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল, যার ফলে তারা বিভিন্নভাবে প্রতিদিন টাইম দিয়ে সময় করে বিভিন্ন দলের কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, বের হয়ে এসে সাংবাদিকদের ফেস করা, এই সব কাজই কিন্তু হয়ে গেছে এর মধ্যে। আমিও অত্যন্ত উদ্বিগ্নভাবে লক্ষ্য করছি, দেখা যাক না কি হয়। একসময় দেখা গেল যে আপনা আপনি এটা নীরব হয়ে গেল, আর এগোতে পারল না। তাতে বোঝা গেল যে এটা হবে না। কালের কণ্ঠ। এরপর নতুন করে আর কোনো উদ্যোগ ছিল আপনার বিষয়ে? হ্যাঁ, বলতে গেলে শেষ সময় পর্যন্ত তারা চেষ্টা করে গেছে কিভাবে আমাকে উপড়ে ফেলা যায়। রাজনৈতিক পর্যায় থেকে ওই উদ্যোগটা ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই নতুন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। আজকে বলতে দ্বিধা নেই যে একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানোর চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এই মুভটা হয়েছে। আমি বিষয়টি জেনেছি। সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা ওই বিচারপতির শরণাপন্ন হয়েছিলেন। তারা ঘণ্টাব্যাপী মিটিং করেন, তবে ওই বিচারপতি রাজি হননি। উনি সাফ বলে দিয়েছিলেন উনি রাষ্ট্রপতি, উনি সবার ঊর্ধ্বে সাংবিধানিকভাবে সব কিছুর ওপরে। ওই জায়গায় আমি অসাংবিধানিকভাবে বসতে পারি না। ওই বিচারপতির দৃঢ়তার কারণে শেষ পর্যন্ত সরকারের ওই উদ্যোগও ব্যর্থ হয়। কালের কণ্ঠ। আপনি কিভাবে বিষয়গুলো জানতে পারলেন? আমি তো বিচার বিভাগের লোক, বিচার বিভাগ তো ওনার আশেপাশে সব, আমি সেভাবেই বিষয়টি জেনে যাই। কালের কণ্ঠ। আপনার ওই দৃঢ় মনোবলের নেপথ্যে কি ছিল? কেউ কি আপনাকে সাহস জুগিয়েছিল? সত্যি বলতে একা আমার পক্ষে মনোবল ঠিক রাখা কঠিন হতো যদি না অনেকের আশ্বাস বা অভয় বাণী পেতাম। বিশেষ করে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে এই বলে আশ্বস্ত করেছিল যে আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় অবিচল থাকি। কোনো অবৈধ উপায়ে রাষ্ট্রপতির অপসারণের পক্ষে তারা নয়। এছাড়া ৩ বাহিনীর পক্ষ থেকে আমাকে সর্বোচ্চ সমর্থন দিয়েছে। তারা শুধু একটা কথাই বলেছে, মহামান্য, আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান। আপনার পরাজিত মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজিত হওয়া। এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। শেষ পর্যন্ত তারা এটা করেছে। তারা বিভিন্ন সময় আমার কাছে এসে আমাকে মনোবল দিয়েছে। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেও আমাকে আরেকবার অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে শুনেছি। তখনও ৩ বাহিনীর প্রধানরা আমার পক্ষে অবস্থান নেন। তারা তাদের এই অভিমত অন্তর্বর্তী সরকারের প্রধানকেও গিয়ে জানান যে কোনো অসাংবিধানিক কর্মকাণ্ড তারা হতে দেবেন না। বঙ্গভবনের সামনে যখন মব সৃষ্টি করা হয় তখনও সশস্ত্র বাহিনী ওই অবস্থান নিয়েছিল। জয়নাল। গত শুক্রবার রাতে বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে আলাপচারিতায় কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদিন। ছবি কালের কণ্ঠ। কালের কণ্ঠ। এই বিষয়ে আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছিলেন অথবা সেই দিক থেকে আপনার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছিল কি? ওই পরিস্থিতিতে ড. ইউনূসের কাছ থেকে কোনো ফোন পাইনি। আমার পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থানেই তিনি ছিলেন না।
অবশ্য ওনাকেও আমি সাহায্য চেয়ে কোনো আবদার করিনি। আমার মনোভাব ছিল, যা হচ্ছে হতে থাকুক, দেখা যাক কতদূর গড়ায়। তবে আমি এটুকু বলতে পারি যে কূটনৈতিক মহল থেকেও আমাকে অপসারণের বিষয়ে নেতিবাচক অবস্থান ছিল। আমি এভাবে অসাংবিধানিক ও বেআইনিভাবে অপসারিত হই, সেটা তারাও চায়নি। এটাও বড় শক্তি ছিল। তবে আমি সবসময় স্বীকার করি যে বিএনপি এবং তার জোট অন্যের প্ররোচনায় প্রলুব্ধ হয়নি, তারা নিজেদের সিদ্ধান্তে অটল ছিল। কালের কণ্ঠ। রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা আপনার সঙ্গে কোনো সমন্বয় করেছিলেন? আপনার কাছে তিনি কতবার এসেছিলেন? তার আমলে ১৩৩টি অধ্যাদেশ জারি হয়েছে। সেগুলোর বিষয়ে আপনি অবগত বা আপনাকে জানানো হয়েছে? তখন যতগুলো অধ্যাদেশ জারি করা হয়েছে সেগুলো হয়তো তৎকালীন সময়ের প্রয়োজনীয়তার জন্যই হয়েছে। তারপরেও আমার দৃষ্টিতে মনে হয়েছে অনেক অধ্যাদেশ করার কোনো কারণ ছিল না। প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। সংবিধানে বলা আছে উনি যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আমাকে ওই আউটপুটটা জানাবেন। কি আলোচনা হলো, কি হলো, কোনো চুক্তি হলো কিনা, কি ধরনের কথাবার্তা হলো, এটা আমাকে লিখিতভাবে অবহিত করার কথা। তো উনি তো বোধহয় ১৪ থেকে ১৫ বার বিদেশ সফরে গেছেন, একবারও আমাকে জানান নাই, একবারও আমার কাছে আসেননি। তার মানে নির্বাচনের আগে সর্বশেষ যে চুক্তিটি হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সে বিষয়েও আপনি অবগত নন? না, কোনো কিছুই আমি জানি না। এরকম রাষ্ট্রীয় একটা চুক্তি অবশ্যই আমাকে জানানো দরকার ছিল। এটা ছোটখাটো হোক আর বড় কিছু হোক, অবশ্যই পূর্ববর্তী সরকার প্রধানরা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। আর এটি হলো সাংবিধানিক একটা বাধ্যবাধকতা। কিন্তু তিনি তো তা করেননি। মৌখিকভাবেও জানাননি, লিখিতভাবেও জানাননি। আসেন উনি। আর এমনিতেই তো ওনার আসার কথা। তার মানে গত ১.৫ বছরে প্রধান উপদেষ্টার সঙ্গে আপনার স্বাভাবিক সম্পর্ক ছিল না, সমন্বয়ও ছিল না। উনি যে প্রধান উপদেষ্টা হলেন, সেই প্রক্রিয়ার উৎসই ছিলাম আমি। অর্থাৎ আমার উদ্যোগেই এই সরকার গঠনের প্রক্রিয়াটি শুরু হয়। কিন্তু প্রধান উপদেষ্টা পরবর্তী সময়ে আমার সঙ্গে সেভাবে সমন্বয় করেননি। এটি আসলে বোঝানোর কোনো উপায়ও নেই, কেননা তিনি একটি বারের জন্য আমার কাছে আসেননি। আমাকে সম্পূর্ণভাবে আড়ালে রাখার চেষ্টা করে গেছেন। আমার ২ বার বিদেশ সফর উনি আটকে দিয়েছেন। একটা ছিল কোসোভো, গত ডিসেম্বরের ঘটনা। সেখান থেকে রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হয়েছিল কি নোট পেপার ওখানে একটা অ্যাসেম্বলিতে পড়ার জন্য, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। তারপর কাতারের আমির আমাকে দাওয়াত করল ওখানে একটা সামিটে অংশগ্রহণের জন্য, রাষ্ট্রপতি অ্যাড্রেস করবেন। সেই সেমিনারে রাষ্ট্রপতি ছাড়া আর কেউ থাকবে না। তখন আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে একটি চিঠি দেওয়া হলো। চিঠিটি বানিয়ে দেওয়া হলো, তারাই ড্রাফট করল। ড্রাফট করে আমার কাছে পাঠায়, আর ওই দাওয়াতপত্রটাও পাঠায়। চিঠিটার মধ্যে ছিল যে আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং এই সেমিনারে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব না, আমি দুঃখিত। ওই চিঠিতে আমি যেন সই করে দিই। এই চিঠিটা লেখার সময় আপনার সঙ্গে কোনো আলোচনা হয়েছে? না, সেটাই তো বলছি, আমার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, আমাকে জানানোও হয়নি। চিঠিটা দেওয়ার পর আমরা জানলাম যে এরকম একটা দাওয়াত এসেছিল। আপনি কি সত্যিই রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যস্ত ছিলেন? একজন রাষ্ট্রপতি কি এত বেশি ব্যস্ত থাকে আমাদের সংবিধানের আলোকে? যাই হোক, পরে আমি ওই চিঠিতে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পাল্টা একটি চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই। তাতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন শিষ্টাচার বহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ না করা হয় সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দিই। ওই চিঠির জবাবে তারা নিরুত্তর ছিল। তবে এরপর আর কোনো দেশ থেকে আমন্ত্রণ এসেছিল কিনা সে বিষয়ে জানার সুযোগও হয়নি। কেন আপনাকে বিদেশ সফরে যেতে দেওয়া হয়নি বলে মনে করেন? মূলত ওই সরকার চায়নি কোথাও আমার নাম আসুক। আমাকে একদম অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। তারা চায়নি জনগণ আমাকে চিনুক, জানুক। এটি আমাকে খুবই কষ্ট দিয়েছে। শুধু বিদেশে নয়, দেশের কোনো অনুষ্ঠানেও আমাকে যেতে দেয়নি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠানে রীতি অনুযায়ী রাষ্ট্রপতির যাওয়ার কথা, সেটিও তারা আটকে দেয়। তারপর দেখেন আরেকটি ঘটনা আমাকে অপমান করার জন্য। একদিন হঠাৎ করে কোনো একজন উপদেষ্টা বিদেশ ভ্রমণে গেছেন। সেখানে বাংলাদেশ হাই কমিশনে আমার ছবিটা লাগানো আছে। সারা বিশ্বে বাংলাদেশের কনস্যুলেট থেকে শুরু করে হাই কমিশন সব জায়গায় রাষ্ট্রপতির ছবি থাকে। কারণ স্টেটকে রিপ্রেজেন্ট করে রাষ্ট্রপতি। এটা বছরের পর বছর ধরে চলে আসছে। কোনো একজন উপদেষ্টা তিনি বিদেশে গিয়ে আমার ছবিটা দেখেছেন, দেখে ওখানেই কনস্যুলেটের প্রধানকে গালাগালি করেছেন, এই ছবি এভাবে থাকবে কেন? তারপর এক রাতের মধ্যে সারা পৃথিবীর সব হাই কমিশন থেকে আমার ছবি নামিয়ে দেওয়া হলো। দীর্ঘদিনের একটা রেওয়াজ রাতারাতি শেষ করে দেওয়া হলো। ওই ঘটনাটি গণমাধ্যমে এলে আমি জানতে পারি।
তখন আমার মনে হয়েছে যে এটি বোধহয় আমাকে অপসারণের প্রথম ধাপ, সুতরাং পরবর্তী ধাপে হয়তো আমাকে সরিয়ে দেবে। এজন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। এছাড়া জনগণের মধ্যেও তো একটা বিরূপ বার্তা যায় যে ওনাকে রাখা হচ্ছে না। এ ধরনের কাজও হয়েছে। তাও তো সহ্য করে দৃঢ়তার সঙ্গে আমি থেকেছি, শুধু সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য। ওই ঘটনায় কোনো প্রতিবাদ করেননি। আমি পররাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি চিঠি দিয়েছিলাম। আমার মনের ক্ষোভ সেই চিঠির মধ্যে বর্ণনা করেছি। তো ওই চিঠি পেয়ে পররাষ্ট্র উপদেষ্টা একটু চুপচাপ। সাংবাদিকরা প্রশ্ন করলে বলছে, এটা অনেক বড় বিষয়, আমি এ বিষয়ে আর কথা বলতে চাই না। নীরব ছিল। আর কোনো ঘটনার কথা বলবেন? একবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে জেতার পর পুরো কমিটির সদস্যরা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন। আমি সাংবাদিক বান্ধব মানুষ হিসেবে তাদের সঙ্গে দেখা করি। খুবই সাধারণ একটা সাক্ষাৎ ছিল। আমাদের মধ্যে সামান্য কথাবার্তা হয়েছিল, তারপর ফটো সেশন হয়। ওই ঘটনা পরদিন কয়েকটি পত্রিকায় প্রকাশ হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং তা স্বাভাবিকভাবে নেয়নি। জোর করে ওনারা খুঁজতে লাগলেন যে বঙ্গভবনের প্রেস উইংয়ের কে এই কাজটা করেছে। আসলে প্রেস উইংয়ের কেউ তো এই কাজ করেনি। আমি নিজেই সাংবাদিকদের চিঠি পেয়ে তাদের আসতে বলেছিলাম, কিন্তু তারা অত্যন্ত নির্লজ্জভাবে ৩টা মানুষকে এখান থেকে অপসারণ করে নিয়ে গেল। প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, ৩জনকেই নিয়ে গেল। পুরো উইংটাই প্রত্যাহার করে নিয়ে গেল। আপনার এখন কোনো প্রেস উইং নেই? না, ৩জনকেই নিয়ে গেছে। এমনকি ২জন ফটোগ্রাফার ছিল, যারা ৩০ বছর এখানে কাজ করছিল ফটোগ্রাফার হিসেবে, তাদেরও প্রত্যাহার করে নিয়ে গেল। প্রেস উইং একদম নীল করে দিল। আমরা বঙ্গভবন থেকে কোনো প্রেস রিলিজ দিতে পারি না। বাংলাদেশের ক্রিকেট টিম কোথাও জিতলে অভিনন্দন জানিয়ে যে একটা প্রেস রিলিজ দেব, সেটাও পারি না। একদম প্রতিবন্ধী করে দিল। আমি রাষ্ট্রপতি হয়ে নিজে ক্যাবিনেট সেক্রেটারিকে বারবার ফোন করেছি, প্রিন্সিপাল সেক্রেটারিকে ফোন করেছি, এস্টাবলিশমেন্ট সেক্রেটারিকে ফোন করেছি। কেউই পাত্তা দেয়নি। এসব করা হয়েছে বাংলাদেশের জনগণের কাছে আমার এক্সপোজারটা বন্ধ করার জন্য। এই যে দেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে রাষ্ট্রীয় ক্রোড়পত্র প্রকাশিত হয়, সেখানে রাষ্ট্রপতির ছবি ও বাণী দেওয়া বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। ক্রোড়পত্র ঠিকই প্রকাশিত হয়, তাতে আমার বাণী দেয় না। আপনারা খোঁজ নিয়ে দেখেন গত ১.৫ বছরে আমার কোনো বাণী গেছে কিনা। আগামীকালই ইনশাল্লাহ ২১শে ফেব্রুয়ারিতে হয়তো আমার বাণী আসবে। জয়নাল আবিদিন ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বঙ্গভবনের পরিবেশ কেমন ছিল? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাভাবিকভাবে ওই আন্দোলনটা জনবিস্ফোরণের রূপ নেয়। যখন বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে, তখন আমাকে জানানো হলো যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন। ১২টার সময় আমাকে জানানো হলো উনি প্রস্তুতি নিচ্ছেন বঙ্গভবনে আসার। এর আগে আমরা আঁচই করতে পারিনি যে আসলে ঘটনা কি ঘটতে যাচ্ছে। তবে উনি যখন এখানে আসবেন বলছেন এবং হেলিকপ্টারও রেডি, তখন আমরা ঘটনার ভয়াবহতা সম্পর্কে ধারণা করতে পারি। এখানে সিকিউরিটি যারা ছিল সবাই পজিশন নিয়ে নিল। দুপুর 12:30টার দিকে জানানো হলো না, উনি আসছেন না। আসছেন না যখন জেনেছি তখন আমরাও সতর্ক ছিলাম। কিছুক্ষণ পরেই শুনলাম উনি দেশ ছেড়েছেন। একসময় জানতে পারলাম উনি অলরেডি দেশের বাইরে চলে গেছেন। সব মিলিয়ে ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে সামগ্রিক ঘটনা প্রবাহের খুব দ্রুত পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। হায়দার আলী সশস্ত্র বাহিনীর সঙ্গে তখন আপনার কি কোনো যোগাযোগ হচ্ছিল? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেদিন বিকেল ৩টের দিকে প্রথমে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উস জামান আমাকে টেলিফোনে সব ঘটনা অবহিত করেন। সশস্ত্র বিভাগ থেকেও আমাকে জানানো হয়। পরে জানানো হলো ওয়াকার সাহেব সাংবাদিকদের সামনে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে একটা ব্রিফিং দেবেন। উনি ব্রিফিং দিলেন, আমরা টেলিভিশনে দেখলাম। উনি বললেন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। তো দেশবাসী আশ্বস্ত হল যে উনি অলরেডি দেশান্তরী হয়েছেন। তারপর আমাকে সেনাপ্রধান ফোন করে জানালেন যে তারা আসছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী প্রধান ৩জনেই বঙ্গভবনে এলেন। এসে আমার সঙ্গে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসলেন। তখন আমাদের প্রায় কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। কি করা যায়, কিভাবে কি হবে, এসব নিয়ে আমরা আলোচনা করলাম প্রায় ২ থেকে ৩ ঘণ্টা। সিদ্ধান্ত হল সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডাকা হবে। এই কাজে সেনাবাহিনীর টিম নিযুক্ত ছিল। তারপর উনারা চলে গেলেন। সেনা সদরে দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একত্র করা হল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যেও কেউ কেউ ছিল। তখন যাদের পাওয়া গেছে তাদেরকে নিয়েই আবার তারা বঙ্গভবনে আসেন। আমরা আবার বৈঠকে বসি। বঙ্গভবনের এই বৈঠকে আমরা দেশের শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়েছি।
কিভাবে কোন ধরনের সিদ্ধান্ত নিলে দেশের মানুষকে স্বস্তি ফিরিয়ে দেওয়া যায় সে বিষয়ে দীর্ঘ আলোচনার আয়োজন হয়। আমার সভাপতিত্বে সভা হল, সেনাপ্রধান সঞ্চালনা করলেন। সেখানে তিনি পুরো পরিস্থিতির ব্যাখ্যা দিলেন। সেই বৈঠকে সম্মিলিতভাবে কয়েকটি প্রস্তাব আসে, বিশেষ করে মূল ৩টি প্রস্তাব উত্থাপন করা হয়। এগুলো হল তত্ত্বাবধায়ক সরকার, সর্বদলীয় বা জাতীয় সরকার এবং অন্তর্বর্তী সরকার। যে নামেই ডাকা হোক না কেন, লক্ষ্য উদ্দেশ্য থাকবে অভিন্ন। তত্ত্বাবধায়ক সরকার বললে হয়তো 111-এর মতো শোনায়, আবার সর্বদলীয় বা জাতীয় সরকার বললে দীর্ঘমেয়াদী সরকারও হয়ে যেতে পারে। তো নানা বিবেচনায় আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেন যে অন্তর্বর্তী সরকারই গঠন করা উচিত। এই সিদ্ধান্ত হল, আর আমার উপর দায়িত্ব পড়ল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাতিকে আশ্বস্ত করার। আর তারা নিজেদের মধ্যে আলোচনা করে সব ঠিক করবেন সরকার গঠন প্রণালীটা। এই সিদ্ধান্ত হওয়ার পর প্রফেসর আসিফ নজরুল সাংবাদিকদের কাছে পরিস্থিতির অগ্রগতি তুলে ধরেন। আমাকে ভাষণ দিতে হল রাত 11টার সময়, আর অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া তাদের হাতে ছেড়ে দেওয়া হল। সেনাবাহিনী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আলাপ করে এটা করবেন। সেনাবাহিনী থাকবে, সহায়তা করবে সবকিছুতে। হায়দার আলী। ওই প্রেক্ষাপটে দেশ জুড়ে ব্যাপক গুঞ্জন শুরু হয় যে জরুরি অবস্থা জারি করে দেশে সামরিক শাসন শুরু হতে যাচ্ছে। এই ধরনের কোনো আলাপ কি উঠেছিল, প্রকাশ্যে বা গোপনে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এমন কোনো আলাপ ওঠেনি, বরং আমি এখানে দৃঢ়ভাবে বলতে পারি যে আমাদের সেনাবাহিনী এখানে যে ভূমিকা রেখেছিল তা অবশ্যই স্মরণীয়। স্মরণীয় এই কারণে যে সঠিক সময়ে সঠিক ভূমিকা রেখেছে তারা ইচ্ছা করলে মার্শাল ল দিতে পারত, চাইলে ইমার্জেন্সি মানে জরুরি অবস্থা দিতে পারত, যেটা দেওয়ার জন্য চাপ ছিল আমার উপর, কারণ রাষ্ট্রপতি শুধু দিতে পারে এমার্জেন্সি। তাই আমাকে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্নভাবে জরুরি অবস্থা জারি করতে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল। এখানে একটা কথা না বললেই নয় যে ওই সময় একটা প্রতিবিপ্লব ঘটানোরও উদ্যোগ ছিল। জয়নাল আবেদিন। কোন পর্যায় থেকে প্রতিবিপ্লবের উদ্যোগ হচ্ছিল আর কারা জরুরি অবস্থা জারির জন্য প্রভাবিত করতে চেয়েছে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এটা আপনারা বোঝেন, সাধারণত এই ধরনের পরিস্থিতিতে অনেক সুযোগ সন্ধানী পক্ষ থাকে, দেশি ও বিদেশি বিভিন্ন এজেন্সি তৎপর থাকে। তাদের তরফ থেকেই নানা প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে, বিশেষ করে একটি জটিলতা সৃষ্টির উদ্দেশ্যে অসাংবিধানিক কিছু করে দেওয়ার চেষ্টা চালিয়েছে। আমার কানে বারবার বলা হচ্ছিল আমি যেন এমার্জেন্সি দিই, তবে সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমানবাহিনী প্রধান এটার সম্পূর্ণ বিরোধী ছিলেন। সম্মলিক বাহিনী নস টু ওয়ার্শাল ল, বিরোধী জাতীয় সরকার গঠন করার ব্যাপারে বিরোধী, এবং এমার্জেন্সি দেওয়ার ব্যাপারেও তারা বিরোধী ছিলেন। তারা বলছিলেন এভাবেই কন্টিনিউ করে নিয়ে গিয়ে নির্বাচন পর্যন্ত যাওয়া যায় কিনা। এ কারণে আমি সেসব শক্ত হাতে দমন করতে পেরেছি। সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যই ছিল একটা নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা, যে জন্য সেনাপ্রধান বলেছিলেন যে 18 মাসের মধ্যে আমরা নির্বাচন দেখতে চাই। আমি দ্বিধাহীন ভাষায় বলতে পারি যে সেনাপ্রধানের মধ্যে ক্ষমতার মোহ ছিল না, এটা একদম শতভাগ সত্য। তিনি বারবার বলেছেন আমাদের সেনাবাহিনীর অতীত ইতিহাস ঘাটলে অনেক ভালো এবং অনেক মন্দ পাওয়া যায়। 111-এর সময়ও অনেকে সেটাকে গ্রহণ করেনি। সেনাবাহিনী 111-এর সময় এমার্জেন্সি দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। এ কারণে জনগণের মধ্যে একটা বিতৃষ্ণা আসতে পারে, সেজন্য উনারা কোনো মতেই এই পথে পা বাড়াননি। তবে আমি ছিলাম সেই সময় টার্গেট, এমার্জেন্সি দেওয়ার জন্য। চরমভাবে প্রভাব বিস্তার করা হয়েছে আমার উপর, তবে আল্লাহর রহমত এবং আমার দৃঢ় মনোবলের কারণে ওই পরিস্থিতি থেকে দেশ রক্ষা পেয়েছে। হায়দার আলী। অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি সংবিধানে ছিল না, ফলে ওই সময় একটি সাংবিধানিক সংকটের মুখে পড়েছিল দেশ। সে পরিস্থিতি কিভাবে সামাল দিয়েছেন? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যখন অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হল, তখন কথা উঠল এটা তো আমাদের সংবিধানে নেই। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 7 এবং 7 ক অনুযায়ী সংবিধানের কাঠামোতে কোনো পরিবর্ধন, পরিমার্জন করাটা শাস্তিমূলক অপরাধ, এবং এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এটা তো আমি জানি, কিন্তু আমরা যে কাজটা করতে যাচ্ছি, সরকার গঠন করতে যাচ্ছি, এটা সংবিধানে নেই। দেশের এই সংকটময় অবস্থায় আমি নিজে 8 তারিখে 2024 সালের 8 আগস্ট তৎকালীন প্রধান বিচারপতির সঙ্গে কথা বলি, তার সঙ্গে পরামর্শ করি এই অবস্থায় কি করা যায়। আমরা আলোচনা
আলোচনা করলাম এই সংবিধানের আলোকেই কিভাবে সরকার গঠন করা যায়। সংবিধানের আর্টিকেল ১০৬ এর বিধান মতে আপিল বিভাগের কাছে আমি তাদের মতামত চাইলাম। বললাম এই অবস্থায় আপনারা আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। এটা আমাদের আইনে আছে। একটা আইনের সাপোর্ট থাকলে আমি তো ৭ এবং ৭ ক অনুচ্ছেদ সংক্রান্ত জটিলতা থেকে বাঁচি। তখন ওনারা আপিল বিভাগের আদালত বসালেন। কালের কণ্ঠ। বিচারপতিরা কি এখানে এসেছিলেন? রাষ্ট্রপতি: না, ফোনে কথা হয়েছে। সেই সময় সুপ্রিম কোর্ট ঘেরাও আন্দোলন চলছিল। আমার তৎকালীন আইন সচিব আমার চিঠি কোর্টে নিয়ে যায়। ওনারা তখন ২ জন ছিলেন এজলাসে আর বাকি কয়েকজন ছিলেন বাড়িতে। তাদের ওনারা ভার্চুয়ালি সংযুক্ত করেন। এর আগে ৬ আগস্ট আমি রাষ্ট্রপতির ক্ষমতা বলে যথাযথ মনে করে অ্যাডভোকেট আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিই। যেহেতু তখন দেশে সরকার নাই, আইনে বলা আছে রাষ্ট্রপতি নিয়োগ দান করবেন। সে কারণে আমি কারো মুখাপেক্ষী হইনি। তো ৮ তারিখের ওই শুনানিতে আমার পক্ষে মানে রাষ্ট্রপতির পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাটর্নি জেনারেল। পূর্ণ বেঞ্চে সেদিন শুনানি হয়। তারপর ওনারা আমাকে মতামত দিয়ে দেন যে এই ধরনের পরিস্থিতিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিতে পারেন। এক বা একাধিক উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে, আর সেটি রাষ্ট্রপতি গঠন করে দেবেন মর্মে সিদ্ধান্ত দিলেন। তাদের ওই মতামত আমার জন্য রক্ষা কবচ হয়ে উঠল। আমার সামনে আর কোনো বাধা থাকল না। এই মতামতের উপর ভিত্তি করেই আমি রাজনৈতিক নেতাদের সঙ্গে পরামর্শ করে অন্তর্বর্তী সরকার গঠন করি। সেখানে আমাদের সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ রকম সমর্থন ছিল। কালের কণ্ঠ। প্রধান উপদেষ্টা কাকে করা হবে সেই আলোচনায় কার কার নাম ছিল? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ছাত্রদের পক্ষ থেকে ড ইউনুসকেই প্রধান উপদেষ্টা করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। তখন উনি ছিলেন ফ্রান্সে। এতে সরকার গঠনে দেরি হচ্ছিল। আমাদের তৎকালীন ছাত্র নেতারা উনার সঙ্গে ফ্রিকুয়েন্টলি যোগাযোগ করতে পারছিল না। তার কারণ উনি ওখানে হাসপাতালে একটা অপারেশন করাচ্ছিলেন, উনাকে তাই সব সময় মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না। এটা ছাত্র নেতারা আমাকে জানিয়েছিল। তারপর কথা উঠল যে যেহেতু উনার আসতে দেরি হচ্ছে, তাহলে অন্য কাউকে সরকার প্রধান করা যায় কিনা। এ ধরনের কথা উঠলে ছাত্র নেতারা আপত্তি তোলে। তারা জানিয়ে দেয় যে ড ইউনুসকেই প্রধান উপদেষ্টা করতে হবে। তখন আমরা ঠিক করলাম ছাত্র নেতাদের কথাই আমরা সম্মান করব। ওরা যাকে চায় তাকেই আমরা প্রধান উপদেষ্টা করব। রাজনৈতিক নেতারাও ছাত্র নেতাদের সমর্থন করছিলেন। কালের কণ্ঠ। সরকার গঠনে দেরি হওয়ার কারণে প্রধান উপদেষ্টা পদে বিকল্প কোনো নাম কি আলোচনায় এসেছিল? সেরকম অনেক কথাই হচ্ছিল। যেহেতু ড ইউনুসের সঙ্গে যোগাযোগটা খুব স্বাভাবিকভাবেই করা সম্ভব হচ্ছিল না, তাই প্রধান উপদেষ্টা পদে কয়েকজনের নাম আসছিল। এর মধ্যে একজন ছিলেন সালেহ আহমেদ। পরবর্তী সময় তাকে অর্থ উপদেষ্টা করা হয়েছিল। তবে ছাত্রনেতারা ড ইউনুসের ব্যাপারে অটল থাকেন এবং তারা ধৈর্য ধরার পক্ষে ছিলেন। পরে ড ইউনুসের দেশে ফেরা নিশ্চিত হলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তিনি ঢাকায় অবতরণ করার পর বিমানবন্দরের লাউঞ্জে বসেই সশস্ত্র বাহিনী প্রধানরা তার সঙ্গে জরুরি বৈঠক করেন। সেখানেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নামের তালিকা চূড়ান্ত হয়ে যায়। আমরা আগে থেকে একটি খসড়া তালিকা করে রেখেছিলাম, সেখান থেকে ড ইউনুস কিছু বাদ দিয়ে নিজের পছন্দের কয়েকটি নাম যুক্ত করেন। তারপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালের কণ্ঠ। আপনাদের তালিকা থেকে বাদ পড়েছিলেন কারা? এটা বিচিত্র। বাদ দেওয়া হয়েছে, আবার উনি নিজে কিছু নাম লিখে দিয়েছেন আর কি। ওই যে ওনারা এনজিও থেকে যারা যারা এসেছিলেন, উনি তাদের নাম লিখে দিয়েছেন। মুক্তিযোদ্ধা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, ধর্ম বিষয়ক এগুলো উনি পরিবর্তন করে করে দিয়েছেন। কালের কণ্ঠ। সারা দেশে একসময় মব সন্ত্রাসে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে। ওই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখেছিলেন? রাষ্ট্রপতি: এটা তো অবশ্যই কষ্টের জায়গা। ওই সময়টা এত অশান্তি ছিল যে সেগুলো সে সময় দমন করার চেষ্টা করলে হিতে বিপরীত হতে পারত। শান্ত পরিবেশ বজায় রাখার জন্য অনেক কিছু সহ্য করতে হয়েছে। কালের কণ্ঠ। বিভিন্ন মহলে আলোচনা রয়েছে যে মব সন্ত্রাসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল না। আপনি কি এক্ষেত্রে তাদের কোনো ইন্ধন দেখতে পান? রাষ্ট্রপতি: ইন্ধন ছিল কিনা জানি না, তবে তারা নীরব ছিল দেখেছি। কালের কণ্ঠ। আপনি কি এ বিষয়ে কারো সঙ্গে কথা বলেছেন বা কোনো কিছু এরকম? রাষ্ট্রপতি: আমি দেখলাম যে কিছু করে লাভ হবে না। মানে আমি যেটা চাচ্ছি যে এটা যেন না হয়, কিন্তু সেটা আমি করতে পারতাম না। অসহায় ছিলাম। আমি কিছু বলতে চাইনি, কেননা বলতে গিয়ে যদি বুমেরাং হয়ে যায়। কালের কণ্ঠ। ৫ অগস্ট পরবর্তী পরিস্থিতিতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা উঠেছিল। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ওই ঘটনাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? রাষ্ট্রপতি: এসব খুবই দুঃখজনক ঘটনা।
সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এলাকায় আইএসআইএসের পতাকা ওড়ানো হয়েছে। এটা খুব ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে। কালের কণ্ঠ মব সন্ত্রাস নিয়ে বর্তমান সরকার কঠোর অবস্থান ব্যক্ত করেছে। রাষ্ট্রপতি ঘুণে ধরার মতো ধরে ফেলেছিল মব কালচার। এইটাকে নিরুৎসাহ করা বা বন্ধ করার জন্য সরকারের প্রথম পদক্ষেপটা অবশ্যই প্রশংসনীয়। অবশ্যই যেসব কাজ ওনারা করছেন এই সময়টুকুর মধ্যে, তাতে আশা করা যায় যে সামনের দিনগুলো ভালোভাবেই রাষ্ট্র ও সরকার পরিচালনা করতে পারবেন। বিশেষ করে সরকার গঠনের পর শুরুতেই সহমন্ত্রী সালাউদ্দিন মব সন্ত্রাসের বিরুদ্ধে যে অবস্থান ঘোষণা করেছেন সেটি খুবই ইতিবাচক। দেশে স্থিতিশীলতা আনতে অবশ্যই মবতন্ত্র বন্ধ করতে হবে। এগুলো শক্ত হাতে দমন করতে হবে। কালের কণ্ঠ সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন কি? রাষ্ট্রপতি নির্বাচন ভালো হয়েছে। মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। মানুষ যেন এক ধরনের মুক্তি চাইছিল। জয়নাল আবেদিন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে আপনার মূল্যায়ন? রাষ্ট্রপতি আমার তো খুব অল্প সময় তাকে দেখা, টুকটাক কিছু কথা হয়েছে। দেখলাম যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলী ওনার মধ্যে আছে। এটা নির্দ্বিধায় বলা যায়। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এই কয়দিনের যে কার্যক্রম, তাতে আশাবাদী হওয়া যায়। বিশেষ করে ওনার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে, তাই দেশের ভালো করবেন তিনি, এই বিশ্বাস রাখি। তার বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি না যে আমরা কোনো নতুন দুর্যোগে পড়ব। তিনি যেন আলোকবর্তিকা হাতে নিয়ে সামনে এগিয়ে যান, এটাই আমার কামনা। কালের কণ্ঠ তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আসার পর আপনার অনুভূতি কি? রাষ্ট্রপতি এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত ও ভারমুক্ত। হাসি 1.5 বছর শ্বাসরুদ্ধকর সময় পার করেছি। আমি এখন সম্পূর্ণ রিল্যাক্স। 1.5 বছর ধরে আমার মাথায় একটাই চিন্তা ছিল, কিভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব, কিভাবে বঙ্গভবনকে নিরাপদ রাখব। সেই চাপ এখন পুরোপুরি চলে গেছে। কালের কণ্ঠ সম্প্রতি বিভিন্ন মহলে গণমাধ্যমে আলোচনা হচ্ছে যে রাষ্ট্রপতি পরিবর্তন হতে পারে। নতুন রাষ্ট্রপতি হিসেবে কারো কারো নামও আসছে। এমনকি বিদেশি এক গণমাধ্যমে আপনি নাকি বলেছেন নির্বাচনের পর আর এখানে থাকতে চান না। বিষয়টি পরিষ্কার করবেন? রাষ্ট্রপতি এই বক্তব্যটি অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আমি যেভাবে বলেছি সেটি সেই প্রেক্ষাপটেই বোঝা দরকার। গত 18 মাসে ওই সরকার আমাকে যেরকম মানসিকভাবে চাপ দিয়েছে, নানা ঘটনায় আমাকে অপমানিত করা হয়েছে, সে কারণে আমার মনে এক ধরনের ক্ষোভ জন্মেছিল। তখনই আমি বলেছিলাম, এভাবে রাষ্ট্রপতি থাকা যায় না, চলে যেতে ইচ্ছা করে। এই কথাটাই আমি রয়টার্সকে বলেছিলাম। কিন্তু পরে এটাকে এমনভাবে উপস্থাপন করা হলো যেন আমার মেয়াদ নেই। প্রশ্ন করা হলো, নতুন নির্বাচন হলেই নতুন সরকার এলে আপনার অবস্থান কি হবে? তখন আমি বলেছি, আমি সাংবিধানিকভাবে 5 বছরের জন্য নির্বাচিত। আমার মেয়াদ 2028 সাল পর্যন্ত, মানে আমার মেয়াদ আরও 2 বছর আছে। তবে আমি এটাও বলেছি, যদি একটি নির্বাচিত সরকার আসে এবং তাদের অভিপ্রায় থাকে যে আমি না থাকাই ভালো, তাহলে আমি স্বেচ্ছায় সরে যেতে প্রস্তুত। আই লাভ টু গো, মানে তারা সেরকম ইচ্ছা পোষণ করলে আমি নিজে থেকেই চলে যেতে চাইব। হায়দার আলী এখনও কি সেই অবস্থানটাই আছে? ধরুন বিএনপি যদি মনে করে তারা নিজেদের মতো রাষ্ট্রপতি চায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? কিংবা সংসদের মাধ্যমে অভিশংসন হলে? রাষ্ট্রপতি আমি ওগুলো কেন দিতে দেব? আমি একজন সচেতন মানুষ। যদি তারা মনে করে আমি থাকি, তাহলে আমি থাকব। আর যদি বলে যে সরে যাওয়া ভালো, তাহলে আমি নিজেই সম্মানজনকভাবে সরে যাব। হায়দার আলী আপনি নিজে থেকে আর কোনো বিষয়ে বলবেন? রাষ্ট্রপতি কত আর বলবো? আমাকে যেন এই প্রাসাদে গৃহবন্দী করে রাখা হয়েছিল। পবিত্র ঈদুল ফিতার ও ঈদুল আজহার নামাজে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীনের পর থেকে এই রেওয়াজ চলে আসছে, কিন্তু ডক্টর ইউনূসের সরকার সেই রেওয়াজে প্রতিবন্ধকতা দিয়েছে। আমাকে 2টা ঈদের নামাজে অংশ নিতে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে দেয়নি। নিরাপত্তা বিভাগের মাধ্যমে আমাকে সাফ জানিয়ে দেওয়া হয়, আপনি ঈদের নামাজে অংশ নিতে জাতীয় ঈদগাহে যাবেন না। এছাড়া বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে মূল রাষ্ট্রীয় অনুষ্ঠান বঙ্গভবনেই হয়ে থাকে। দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী আমরা এই দিবসগুলো বঙ্গভবনে আয়োজন করি। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। আমরা ওই দিবসগুলোতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিয়েছি, কিন্তু তিনি আসেননি। এর আগে সরকার প্রধানেরা প্রায় প্রতিটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যদিও সাংবিধানিকভাবে এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই, তবে এটি সৌজন্যবোধের বিষয়। আরেকটি ঘটনা বলি। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে আমার একটি বাইপাস সার্জারি হয়েছিল।
সার্জারির 1 বছর পর সেখানকার হসপিটালে আমার ফলো আপের অ্যাপয়েন্টমেন্ট ছিল। সময়মতো আমি সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিই। প্রত্যুত্তরে আমাকে সরাসরি নিষেধ করে দেওয়া হয়। বলা হয় যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনার ব্যবস্থা করবেন, তবু বিদেশে যাওয়া যাবে না। একইভাবে লন্ডনে কেমব্রিজ পার্কওয়ে হসপিটালেও আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার আমাকে সেখানেও যেতে দেয়নি। গত 1.5 বছরে প্রধান উপদেষ্টা 14 বার বিদেশে গেছেন, অথচ আমি চিকিৎসার জন্য যেতে পারিনি। মূলত আমি যেন মানসিকভাবে ভেঙে পড়ি, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আমি ভেঙে পড়ে যাতে স্বেচ্ছায় পদত্যাগ করি, এতে তারা অসাংবিধানিকভাবে পছন্দের কাউকে বসাতে পারবে। আর এটা করতে পারলেই নির্বাচন বিলম্ব করানো বা নিজেদের ক্ষমতা বেশি দিন ধরে রাখা যেত। নিজেদের মন মতো রাষ্ট্রপতি হলে যা ইচ্ছা তাই করা যায়, এই ভাবনা থেকেই আমার উপর মানসিক পীড়ন চালিয়েছেন তারা। কালের কণ্ঠ। আপনি রাষ্ট্রপ্রধান, একজন অন্তর্বর্তী সরকার প্রধান ও তার সহকর্মীরা দেশের সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রপ্রধানকে অপদস্থ করেছেন। এসব ঘটনার আইনি দিক সম্পর্কে কিছু বলবেন? সাংবিধানিকভাবে আপনি কি কোনো পদক্ষেপ নিতে পারতেন না? রাষ্ট্রপতি: সেটি ছিল অস্বাভাবিক পরিস্থিতির একটি ব্যতিক্রমী সরকার। আইনি পদক্ষেপ নেওয়া কিছু ক্ষেত্রে প্রযোজ্য, আবার কিছু ক্ষেত্রে প্রযোজ্য নয়। এসব আইনি জটিলতার কারণে ব্যবস্থা নেওয়ার দিকে না গিয়ে এড়িয়ে যাওয়াটাকেই স্বস্তিদায়ক মনে করেছি। তাই এড়িয়ে গেছি। চিন্তা করেছি যতটা নির্ঝঞ্ঝাট থাকা যায়, তাই নীরবেই সয়ে যাওয়ার চেষ্টা করেছি। কালের কণ্ঠ। রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পর কোন কাজে মনোনিবেশ করতে চান? রাষ্ট্রপতি: আমি তো আইন অঙ্গনের মানুষ। জীবনের দীর্ঘ 40 বছর কাটিয়ে দিয়েছি কোর্ট কাচারিতে। অবসরের পর একজন আইনি পরামর্শক হিসেবে বাকি জীবন কাটিয়ে দেব, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে। কালের কণ্ঠ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাষ্ট্রপতি: আপনাদেরও ধন্যবাদ। সব দেশবাসীর মঙ্গল কামনা করি।